উঠে সাধারণত কিন্তু এই সব কাজগুলোই করে থাকি। যেমন আজকে ওপরের ঘরটা ঝাড় ঠাড় দিতে চলে এসেছিলাম, এসে দেখি বাইরে তো বিশাল পরিমাণে রোদও উঠে গেছিলো, আর ভাবলাম পর্দাটাকে সরিয়ে দিই। আসলে আমাদের তো এটা কাচের জানলা, যদি পাল্লাগুলো খুলে দিই তাহলে কিন্তু প্রচুর পরিমাণে রোদ ঢুকে যাবে ঘরে। তাও দেখো কতটা আলো এই ঘরে ঢুকেছে, আর এই জন্য আমি কিন্তু পাল্লাগুলো খুললাম না, পর্দাটাকে সরিয়ে দিলাম। আসলে একটু আলো না থাকলেও কিন্তু ভালো লাগে না, ঘর কতক্ষণ লাইট জ্বালিয়ে আর ভালো লাগে। এদিকে বিছনাটাকেও বেশ গুছিয়ে নিয়ে ঘর বাড়িটা ঝাড় দিয়ে নেব। আসলে সকালে কিন্তু এই ধরনের কাজগুলোই কিন্তু আমরা করে থাকি। প্রথমত উঠে বিছনাটাকে গুছাই, তারপরে বাসি ঘর বারান্দা ঝাড় দিয়ে, এদিকে উঠান টুঠান ঝাড় দিয়ে বাসি কাজকর্ম কিন্তু সেরে নিই। আর আমি যেহেতু আগের দিন রাত্রিবেলা বাসনগুলোকে মেজে রাখি, এই জন্য কিন্তু সকালবেলা উঠে আর সেই বাসন মাজার তাড়াটা কিন্তু আমার আর থাকে না। যাই হোক, এই যে ওপরে উঠে দেখলাম বিছনাটা একটু অগোছালো আছে, তো ঝাড় দিয়ে বেশ প্লেন করে নিলাম বিছনাটাকে। আসলে এই খাটটা না যদি অগোছালো থাকে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমি জানো তো সাদা রঙের এই বেড কভারগুলোকে খুব পছন্দ করি, আর মোটামুটি সাদা রঙের বেড কভারই কিনে থাকি বেশিরভাগ আর কি। তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম। আসলে ঘরটা কিন্তু অনেকটাই বড়, ঝাড় দিতে বেশ খানিকটা টাইম লেগে যায়। তবে আজ তো সংক্রান্তি, ছোটোবেলা দিয়ে দেখতাম আমার বাবা বলতো যে সংক্রান্তির দিনে জানিস তো ছাতু খেতে হয়। তো আমার বাবা প্রতি বছরই এইভাবে ছাতু বেশ মাখতো, আমরা কিন্তু খেতাম। তবে শ্বশুরবাড়ি কিন্তু এই চলটা নেই যে ছাতু খেতে হবে, আর বাপের বাড়ির চলটা কিন্তু ছাতু খেতে হয়। শ্বশুরবাড়ি আসার পরে ওদেরকে কোনোদিন কিন্তু এই সংক্রান্তির দিনে ছাতু খেতে দেখিনি। তবে সংক্রান্তির দিনে কিন্তু নিরামিষটা খায়, আর কাল যেহেতু নীল পুজো গেছে, আজ তো নিরামিষ তো এমনিই খেতে হবে। সকালবেলা বানিয়েছিলাম এই যে ভেন্ডি চচ্চড়ি, সাথে কিন্তু রুটি। আসলে ভেন্ডি চচ্চড়িটা আমি খাবো না, কাল যেহেতু আমি উপোস করেছিলাম। আর সকালে কিন্তু ঘি আর একটু কাঁচা লঙ্কা আলু সেদ্ধ দিয়ে ভাতই খাবো। এদিকে ভেন্ডিটাকে কেটে নিয়েছিলাম একটু পোস্ত দিয়ে বানাবো বলে। কড়াইটা গরম হলে, তেলটা গরম যেই হয়ে গেছে, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম ভেন্ডিটা। কোনো সময় ভেন্ডি রান্না করতে গেলে আমি কিন্তু একটু পেঁয়াজ কুচিয়ে দিই, আর যেহেতু নিরামিষ একদম, একটু হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা হলে কিন্তু পোস্তটা দিয়ে দিয়েছিলাম। আর পোস্তটা দিয়ে অল্প একটু জল দিয়ে সিমে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আমার কিন্তু হয়ে গেছিলো। আজ তবে বাজার থেকে আসার সময় এই যে মিষ্টি কুমড়ো শাক দেখেছিলাম, আর এটা একটু মটর ডাল দিয়ে একবারে সিদ্ধ করে নিয়েছিলাম। জানো তো এইভাবে ডাল রান্না করলে না খুব ভালো লাগে। এটা আর কি কোনো ফোড়ন ঠোড়ন কিছুই দেবো না, মটর ডালটা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এখানে কুমড়োর ডগাগুলো কেটে দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম একটু লবণ, হলুদ আর একটু কাঁচা তেল, ব্যাস আর কিচ্ছু লাগবে না। কয়েকটা সিটি দিয়ে নামালেই হয়ে গেল। আর খেতে জানো তো খুব দুর্দান্ত হয়েছিল। তোমরা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে, সত্যিই কিন্তু খুব ভালো লাগে খেতে। ঘরে কিন্তু আজ আর কোনো পনির ছিল না, তাই ভাবছিলাম একটু সোয়াবিন রান্না করি। আমার ছেলের তো সোয়াবিন খুব পছন্দের, তাই জন্য একটু সোয়াবিন রান্না করবো বলে সোয়াবিনটাকে সিদ্ধ করে রেখেছিলাম। আর ওদিকে আলুটাকে একটু লাল করে ভেজে নিলাম আগে, তারপরে সোয়াবিনটাকে দিয়ে দিলাম, দিয়ে সোয়াবিনটা শুদ্ধই ভালো করে একটু ভাজা করে নিলাম। আসলে এটা কিন্তু রান্না করলে না নিরামিষভাবে ঘি গরম মশলা কিন্তু অবশ্যই দিতে হয়, তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর যেহেতু পেঁয়াজ রসুন দিইনি, এইভাবে ঘি গরম মশলা দিয়েই আমি সোয়াবিনটাকে করেছিলাম। নিচের কিচেনে রান্না করতে করতে একদমই ভুলে গেছিলাম যে আমি ওপরে ভাতটা বসিয়ে এসেছি। আসলে ইন্ডাকশানে তো ভাতটা করি, আর এদিকে তাড়াতাড়ি করে এসে আমি ভাতটাকে ছেঁকে নিয়েছিলাম। আসলে ভাতটা কিন্তু অনেকটা একটু নরম হয়ে গেছিলো, একদম ভুলে গেছিলাম যে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আমি। যাই হোক, ভাতটা উপর দিয়ে দিয়েছিলাম। আজ এত পরিমাণ গরম পড়েছে, মানে সহ্যের বাইরে। তবে আজ জানো তো সকালবেলা উঠে আমার বরমশাইকে বলে দিয়েছিলাম আজ কিন্তু রাতে জল দেওয়া ভাত খাবো, তাই জন্য চালটা কিন্তু বেশ পরিমাণ একটু বেশিই নিয়েছিলাম। সাথে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, যাতে করে রাত্রিবেলা একটু আলু সেদ্ধ আর একটু বড়া ভাজা খাবো, তার জন্য একটু ডালও ভিজিয়ে রেখেছিলাম। এদিকে এত রোদে আর উপরে যায়নি, যেহেতু অল্প জামা কাপড় ছিল, সেহেতু এই ব্যালকনির সানসেটেই কিন্তু নেড়ে দিয়েছিলাম। বিকেলবেলা একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, দেখি গাছগুলো মানে একদম হলুদ হয়ে যাচ্ছে, যতই জল দিই না কেন। যাক, ওখানে একটু জল দিতে হবে, তাই জন্য নেমে আসলাম তাড়াতাড়ি। আর চাপকল থেকে জলগুলো দিচ্ছিলাম, চাপকলের জলটা না অনেকটা ঠান্ডা থাকে, তাই চাপকল থেকে জল
জলটা তুলে প্রতিটা গাছে দিচ্ছিলাম। এতে করে কি গাছটা না অনেকটা সতেজ হয়ে গেল আর প্রাণটাও মনে হয় ফিরে পেলো। আর ওই যে কয়েকদিন আগে এত পরিমাণ বৃষ্টি হলো, তার জন্য দেখো আমাদের এই বাগানটার মধ্যে অনেক ঘাস হয়ে গেছে। এগুলোকে পরিষ্কার করতে হবে, কিন্তু দুটো টবে দুটো ফুল গাছ আছে আর শশা গাছ আছে, ওগুলোতে ভালো করে একটু জল দিয়ে দিলাম। সেদিন শপিং করে কিছুটা জামা কাপড় এনেছিলাম, ওপরে আর আনা হয়েছিল না, তাই ভাবলাম পয়লা বৈশাখ দিনের জন্য যে ছেলেটা যে জামাটা পরবে ওই জামা দুটো বের করে রেখে বাদবাকি কিন্তু জামাগুলোকে ওপরের ওয়ার্ডরোবে উঠিয়ে দিই। তবে কালকে জানো তো গিয়ে আমি রানাঘাট থেকে তিনটে নাইটি কিনে এনেছিলাম, আর নাইটিগুলো তোমাদের সাথে দেখাই যে কেমন হয়েছে। তোমরাই কিন্তু জানিও নাইটির কালারগুলো কেমন হয়েছে। আমি কিন্তু খুব পছন্দ করে নাইটিগুলো কিনেছিলাম, আমার কাছে কিন্তু এই কটা কালার খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই জানিও আমার নাইটিগুলোর কালার কেমন হয়েছে। এখন যে নাইটিটা পরে রয়েছি তার সাথে কিন্তু এই হলুদ নাইটিটা অনেকটা ম্যাচিং হয়ে গেছে। নাইটিগুলো একটু সাইড দিয়ে সেলাই করতে হবে, নাহলে কিন্তু পুরো ঢোল গোবিন্দ দেখাবে। তবে সেদিনকে যে শপিং মলে ছেলের জন্য কিছুটা বাজার করতে গেছিলাম, সেখানে একটা টিফিন বক্স গিফট পেয়েছিলাম, তাই ওটাও দেখলাম প্যাকেটের মধ্যেই রয়েছে, এই ওপরেই নিয়ে চলে এসেছিলাম। বাদবাকি জামা কাপড়গুলো আবার ওয়ার্ডরোবে ঢুকিয়ে রেখে দিলাম। এখন টিফিন বক্সটা নিয়ে আমার যে শোকেসটা রয়েছে এই শোকেসের ভেতরে কিন্তু রেখে দেবো। এখানেই সব জিনিস গোছানো থাকে আমার। আজ তবে ব্লগটা এখানেই শেষ করছি।